আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে নানা ষড়যন্ত্র চলছে। ৭ নভেম্বরের প্রেরণায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। মির্জা ফখরুলের জিয়ার সমাধিতে শ্রদ্ধা। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন। ভোট নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা স্বৈরাচারের দোসর, মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জামাতের। জুলাই সনদের নোট অফ ডিসেন্ট রাখা যাবে না, নাহিদ ইসলাম। বিএনপি ও জামাতের সাথে জোট করবে না এনসিপি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সরকারের সদিচ্ছা নিয়ে শঙ্কা দলটির নেতাদের। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মুখোমুখি না হয়ে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। নির্বাচনের পর সুবিধাজনক সময় গণভোট আয়োজনের পরামর্শ। এবং ঝাঁজ বেড়েছে পেঁয়াজের। কয়েকদিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৩০ টাকা। দাম নিয়ন্ত্রণে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ মানুষের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আজ দেশের ইতিহাসের অন্যতম ঘটনাবহুল আলোচিত ও রাজনীতির বাক বদলের দিন ঐতিহাসিক ৭ নভেম্বর। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে ক্ষমতার পট পরিবর্তন, সেনাবাহিনীতে পাল্টাপাল্টি অভ্যুত্থানের পর বন্দি দশা থেকে মুক্ত হন মেজর জেনারেল জিয়াউর রহমান। দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবেই পালন করে বিএনপি। এ উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে নানা ষড়যন্ত্র চলছে। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন, ৩রা নভেম্বর কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার ঘটনায় টালমাটাল গোটা দেশ। তাদের ভালোবাসায় অভিষিক্ত করল মহান স্বাধীনতার ঘোষক। সেনাবাহিনীতে পাল্টাপাল্টি অভ্যুত্থানে গৃহবন্দী করা হয় তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে। নানা ঘটনা প্রবাহের পর সৈনিকদের প্রচেষ্টায় বন্দি দশা থেকে মুক্ত হয়ে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জিয়াউর রহমান বীরুত্তম। পরে সামরিক শাসক থেকে পুরোপুরি রাজনীতিতে হাতেখড়ি হয় জিয়াউর রহমানের। খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি। দিনটি উপলক্ষে নেতা কর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির শীর্ষ নেতারা। ফুলেল শ্রদ্ধায় বীরুত্তম জিয়াউর রহমানকে স্মরণ করেন তার অগণিত অনুসারী। পরে বিএনপি মহাসচিব বলেন, নানা কারণে অর্ধশত বছর পরও ৭ নভেম্বর প্রাসঙ্গিক, গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অগ্রগতির একটা টার্নিং পয়েন্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র ফেরত নিয়ে আসেন এবং জনগণের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারকে তিনি নিশ্চিত করার চেষ্টা করেন। জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের স্বার্থে জাতীয় ঐক্য ধরে রাখার বিকল্প নেই। গণ অভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে অনুপ্রাণিত করে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো। সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে। এদিকে ১০ দিন ব্যাপী নানা আয়োজনে দেশব্যাপী এবারের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন।
সারা দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন, নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা ফ্যাসিস্ট সরকারের দোসর ও সুবিধাভোগী বলেও মন্তব্য প্রেস সচিবের। তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও অংশগ্রহণমূলক রাজনীতি নিশ্চিত করতেই অন্তর্বর্তী সরকার নিরলসভাবে কাজ করছে। মতবিনিময় সভায় নেত্রকোনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পুরো জাতি এখন নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে এবং নির্বাচনের ক্যাম্পেইন এমন কোনো জায়গায় নাই যে আমরা দেখছি না। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন। প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে। একই সাথে সনদে কোনো নোট অফ ডিসেন্ট রাখা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্রের দৃশ্যমান পরিবর্তন করতে না পারলে জনগণ আবারও রাস্তায় নেমে আসবে বলেও এ সময় হুঁশিয়ারি দেন তিনি। সকালে বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে একথা বলেন নাহিদ ইসলাম বলেন, বিগত 16 বছরে দুর্বৃত্তায়ন এবং দলীয়করণের মাধ্যমে সকল প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন নাহিদ। গত 16 বছরে আমাদের সকল প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হয়েছে, দুর্বৃত্তায়ন হয়েছে, দলীয়করণ হয়েছে, সেখানে মেধা বিকাশের কোনো সুযোগ ছিল না। শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার ছাড়া একটা দক্ষতা নির্ভর একটা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা আমরা যদি গড়ে তুলতে না পারি, বাস্তবতার সাথে না মিলিয়ে তাহলে আমরা এই চাকরির সংকট অথবা উদ্যোক্তা তৈরির যে প্রকল্প এটা আমরা আসলে নিতে পারবো না। এটা তৈরি হইতে হবে বিশ্ববিদ্যালয় থেকে। নানা আলোচনা থাকলেও বিএনপি ও জামাতের সাথে সরাসরি জোট হচ্ছে না এনসিপির। নেতারা বলছেন, রাজনৈতিক আদর্শ এবং চেতনার বিপরীত কোনো দলের সাথে জোট করবে না জুলাই অভ্যুত্থানের পথ ধরে গড়ে ওঠা দলটি। এছাড়া নির্বাচনের আগে দলের ভাবমূর্তি নষ্ট করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এনসিপি নামে গুজব ছড়াচ্ছে বলে দাবি তাদের। এনসিপির আশঙ্কা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থ হতে পারে সরকার। মুশফিকুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন আলোচনার কেন্দ্রতে। তারুণ্য নির্ভর দলটির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন নেতৃত্ব। আমরা শাপলাকলি নিব। নিবন্ধন, প্রতীক বরাদ্দ সহ নানা চড়াই উতরাই পার করে প্রথম নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে দলটি। তবে বিএনপি এবং জামাতের সাথে জোট করা সহ নানা আলোচনা এখন এনসিপিকে নিয়ে। 5ই আগস্ট পরবর্তীতে বিএনপি নিজেরা মারামারি করে প্রায় 150 মানুষ মেরে ফেলছে, নিজেদের নেতাকর্মী, এবং চাঁদাবাজির কথা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছি প্রতিদিনই। এমন অবস্থায় আমরা আসলে তরুণরা কোনোভাবেই চাচ্ছি না যে বিএনপির মতো একটা দলের সাথে এনসিপির জোট হোক। বিএনপির কাছে নিরাপত্তা চাইবো কেন? এটাও তো অদ্ভুত। বিএনপি তো একটা রাজনৈতিক দল, আমরা একটা রাজনৈতিক দল। বিভিন্ন জায়গায় কথাগুলো চাউর করা হচ্ছে, কেউ না কেউ করছে যাতে আসলে আমাদের দলের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। আমরা ইতিহাসের দায় নেব না, অন্যের কৃতকর্মের অতীতের ইতিহাসের দায় নেব না, এবং যাদের সংস্কার বিরোধী অবস্থান আছে তাদের সাথে আমাদের মিলমিশ হওয়ার সম্ভাবনা কম। সরকার জুলাই সনদের ব্যাপারে গড়িমসি করছে বলে জানান দলটির নেতারা। উপদেষ্টাদের মধ্যে কেউ নির্বাচন বিলম্বিত করার পায়তারা করছে বলেও সন্দেহ এনসিপির। সরকারের ভেতরে কোনো অংশ আসলে এই সংস্কার বাস্তবায়নের নামে সংস্কারকে দীর্ঘায়িত করে নির্বাচনকে পেছাতে চায় কিনা, এরকম সন্দেহ আমাদের মধ্যে তৈরি হচ্ছে। কমিশন রিপোর্ট দেওয়ার পরে সরকার কিন্তু কোনো সিদ্ধান্ত নেয় নাই, না নিয়ে আবার তাদের কাছে বল এসছে, তারা আবার এটা ঠেলে দিয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে, যেটা 7 মাসে যেটুকু হয় না এটুকু 7 দিনে হয়ে যাবে এটা আশা করাটা, এবং রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনের প্রস্তুতির মধ্যে আছে, তাদের কাছে আবার এটার জন্য ঠেলে দেয়া, এটা সরকারের একটা অপরিণত আচরণ হয়েছে, এবং আমি বলবো যে একটা হঠকারী কাজ সরকার করেছে। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চয়তা না পেলে এনসিপি স্বাক্ষর করবে না, এটা আমাদের আগের পজিশন, এখনো পজিশন। কিন্তু যদি জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চয়তা তৈরি হয়, এই আদেশ, গণভোট এবং পরবর্তী পার্লামেন্টের দ্বৈত ক্ষমতা এই রোডম্যাপের মধ্যে দিয়ে, তাহলে অবশ্যই আমরা স্বাক্ষর করব। গণভোট নিয়ে বিএনপি জামাত ধোঁয়াশা তৈরি করছে এমন অভিযোগ
তরুণ এই নেতার। গণভোটের রায়কে আবার রায়ের উপর ছড়ি ঘোরানোর জন্য পরবর্তী পার্লামেন্টকে প্রস্তুত করার চেষ্টা করছে। আমরা বলেছি যে পরবর্তী পার্লামেন্ট গণভোটের রায় বাস্তবায়ন করা ছাড়া অন্য কোনো অপশন থাকবে না, ফলে গণভোটটা বাধ্যতামূলক হবে, এটা হচ্ছে প্রধান জিনিস। এইটাকে বাদ দিয়ে তারা টাইমিংটাকে প্রধান করে এক ধরনের কৃত্রিম একটা ধোঁয়াশা তৈরি করেছে বিএনপি এবং জামায়াত ইসলামে। আসন্ন নির্বাচনে সরকার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারবে না বলেও শঙ্কা প্রকাশ করেন এনসিপি নেতারা। তাদের জন্য কিন্তু একটা প্রতিকূল পরিস্থিতি এখন এই মুহূর্তে মাঠ পর্যায়ে আছে। প্রশাসন এবং পুলিশের এই মুহূর্তে যে অবস্থা, আমরাও খুব বেশি কনফিডেন্স পাচ্ছি না যে লেভেল প্লেইং ফিল্ডের জন্য প্রয়োজনীয় পরিবেশ আছে। সরকার আশ্বস্ত করে, কিন্তু সেটা এখনো পর্যন্ত আশ্বস্ত হওয়ার মতো পরিবেশ বাস্তবে দেখতে পাচ্ছি না। গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো মনোনয়ন বাণিজ্য করবে না জানিয়ে যোগ্যতা অনুযায়ী মনোনয়ন দেওয়ার কথা জানান এনসিপি নেতারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তরুণদের এখন থেকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের 4 বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিদের সম্মানে ইসলামী ছাত্র শিবির আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। একই অনুষ্ঠানে জামাতে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, গণ অভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে একটি পক্ষ থামিয়ে দেবার চেষ্টা করছে। এই অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। খায়রুল ইসলামের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু, জাকসু, রাকসু এবং চাকসু নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মিলন মেলায় নিজেদের ভাবনার কথা তুলে ধরেন ছাত্র প্রতিনিধিরা। এখন আমাদের মূল দায়িত্ব হবে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, তরুণদের আকাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার বাধাগ্রস্ত করছে একটি পক্ষ। আপনাদের এই সংগ্রামের কন্টিনিউশন, একটি সুস্থ গণতান্ত্রিক দেশ এবং রাষ্ট্র গঠনের জন্য এখনো যে লড়াই অব্যাহত আছে, সেইটাকে এগিয়ে যাওয়ার জন্যই আপনাদের ভূমিকা নিতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আগামীতে দেশের নেতৃত্ব দিতে এখন থেকেই তরুণদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করো। দেশের ককপিটে তোমাদেরকে বসাতে চাই। তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবা, পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করব, শক্তি যোগাবো। অনুষ্ঠানে নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিদের পাশাপাশি সাবেক ছাত্রনেতারাও উপস্থিত ছিলেন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে না তাকিয়ে সরকারকেই সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, এই নিয়ে সমঝোতার জন্য দলগুলোকে 7 দিনের সময় দেয়া অযৌক্তিক। নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট হলে জনগণের আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন না হওয়ার শঙ্কাও তাদের। তাই জাতীয় নির্বাচনের পরে সুবিধাজনক সময়ে গণভোট আয়োজনের পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেওয়ার পর এ নিয়ে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানে বেকায়দায় সরকার। এরই মধ্যে কেটে গেছে কয়েকদিন, কিন্তু নেই কোনো আলোচনার লক্ষণ। বিশ্লেষকরা বলছেন, সরকারের এমন অবস্থান পরিস্থিতি আরও ঘোলাটে করেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মূলত 2টি বিষয় নিয়ে মতপার্থক্য দেখছেন তারা, যা দূর করা কোনো বিশাল চ্যালেঞ্জ নয় বলেও মনে করেন বিশ্লেষকরা। মূল সমস্যাটা হলো 2টা, গণভোটটা কবে হবে, আরেকটা হলো যে আদেশের মধ্যে এই সনদের বিষয়গুলো থাকবে, সেই আদেশটা কে জারি করবে। অন্তর্বর্তী সরকার প্রধান দিবে না প্রেসিডেন্ট দিবে? দলের প্রধান নেতাদেরকে ডেকে বলেন, এটা আপনারা করতে পারলেন না, সুতরাং আমাকে আমার পথে এগোতে হবে। সরকার অনেক দেরি করে ফেলছে, স্ট্যান্ড না নিলে কেমন করে হবে? আপনি দেশকে একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে ফেলাই দিবেন। বিষয়টা হলো হোয়াট ইজ দ্য ডক্ট্রিন অফ নেসেসিটি। বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা তো ভিন্ন ভিন্ন মত নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থানে থাকবে, এটাই স্বাভাবিক। দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য এটি খুব দ্রুততার সহিত এসে এটাকে এক জায়গায় এক বিন্দুতে একমত হতে হবে। সে কারণে এই 7 দিন 5 দিন রাষ্ট্র সময় না দিয়ে রাষ্ট্রের দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া উচিত ছিল। বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব জাতীয় নির্বাচন আয়োজন। তাই গণভোটের সময় নির্ধারণ নিয়ে বিচলিত না হয়ে প্রধান দায়িত্ব পালনে মনোযোগী হতেও পরামর্শ দিয়েছেন তারা। খুব ঝড়ো হাওয়ার মধ্য দিয়ে আমরা আগাচ্ছি। ইলেকশন করতে হবে আপনাকে, আর যদি সেটা না হয় তাহলে যে কোনো সময় তরি উল্টে যেতে পারে। সেই রিস্কের মধ্যে কেউ যাবে বলে আমার মনে হয় না। গণভোট
সকল রাজনৈতিক দল যদি মনে করে গণ অভ্যুত্থান হচ্ছে জনগণের সার্বভৌম ক্ষমতার অভিপ্রায়, ওইটাই আইনের ভিত্তি। আপনি যদি সংবিধানের পথে যান তাহলে কিন্তু আপনাকে এটা নির্বাচনের পরে নিতে হবে, কারণ ইতিমধ্যেই 15তম সংশোধনী বাতিল হবে এবং 142 ধারা সংবিধানে ফিরে আসবে, ওইটাও সংসদের এন্ডোর্স লাগবে, তখন ওইটার আওতায় আপনি গণভোট করলে সেটা সাংবিধানিক। গণভোটটা হওয়া উচিত সাবলীল, স্বাধীন এবং সম্পূর্ণ ভিন্ন একটি আঙ্গিকে, যেখানে জনগণ তার মতামত দেবে। সে কিন্তু কখনো তার ক্যান্ডিডেট সিলেক্ট করবে না, এমপি সিলেক্ট করবে না। আমরা যদি গণভোটের সাথে সাধারণ ভোটকে মিলিয়ে ফেলি তাহলে দুইটার যে উদ্দেশ্য, লক্ষ্য, সেগুলো কিন্তু মিসম্যাচ হয়ে যাবে। সুতরাং গণভোটটা হতে হবে আগে, যেখানে সাংবিধানিক একটি ভিত্তির কাঠামোগত সহযোগিতায় জনগণ তার মতামত পোষণ করবে। জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি ও গণভোট আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোকেও পরস্পর বিবাদে না জড়িয়ে নির্বাচনমুখী হওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সরকার অনেক দেরি করে ফেলছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। পেঁয়াজের ঝাঁঝে অস্থির বাজার। ব্যবসায়ীরা বলছেন উৎপাদন কম আর আমদানি বন্ধ থাকায় বেড়েছে দাম। এই পরিস্থিতির জন্য সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দামও। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়তে থাকায় অস্থিরতা তৈরি হয়েছে জনমনে। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 25 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। কয়েকদিনের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় এই পণ্যের দাম কেন এত বাড়ল, সেই প্রশ্ন বাজার করতে আসা ক্রেতাদের। খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। পেঁয়াজের দাম তো গত সপ্তাহে যা ছিল তার থেকে 30-40 টাকা থেকে দাম বেশি হয়ে গেছে। সিন্ডিকেটের মাধ্যমে আটকে রাখছে, হয়তো কেউ পুঁজি করছে, পুঁজি করে দাম বাড়াইয়া শেষ সময় বিক্রি করতেছে। এক পাল্লা লইলাম 550 টাকা, তো হঠাৎ করে যে 200 টাকা পাল্লাতে, এটা অস্বাভাবিক না? আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, ক্রয় ক্ষমতার বাইরে, পেঁয়াজের দাম যদি এত হয় তাহলে অন্যান্য জিনিসগুলোর দাম তো আরো বাড়বে। মৌসুম শেষে যোগান স্বল্পতা এবং ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দাম বাড়তি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পেঁয়াজের দাম সারা বছর তো কমই ছিল, এখন লাস্ট পর্যায়ে, এখন তো পেঁয়াজের দাম একটু ওঠানামা করবেই। নতুন পেঁয়াজ যাবত না আসবে, এখন এই বাজারটা একটু বেশি থাকবে। যদি বাইরে থেকে পেঁয়াজ না আসে তাহলে মনে হয় দাম বাড়ার সম্ভাবনা আরো বেশি আছে। পেঁয়াজের ছাঁচ লেগেছে সবজির বাজারেও। আমদানি বাড়লে দাম কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রতি বছর এই টাইমে দেখা গেল 20-30-40 টাকা করে সবজি পাচ্ছি, কিন্তু এখন 70-80-90-100 টাকার নিচে কোনো সবজি নাই। আমাদের সম্পূর্ণ উৎপাদন বাড়ে নাই, কারণ এটা বর্বর সিজন হইলে আস্তে দাম কমে যাবে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে দুর্ভোগে সাধারণ মানুষ, তাই দাম নিয়ন্ত্রণে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি ক্রেতাদের। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। চট্টগ্রামের হামজারবাগ এলাকায় চট্টগ্রাম ৮ আসনের বিএনপি হতে মনোনয়নপ্রাপ্ত এরশাদুল্লাহকে গুলি করে আহত এবং তার পাশে থাকা সরোয়ার বাবলাকে হত্যার মামলায় আলাউদ্দিন ও হেলাল নামে দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে নগরীর চান্দারগাঁও হাজিরপুর এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। এছাড়া রাউজানের বাগোয়ান ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় 4 জনকে গুলির ঘটনায় প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরো 2 জনকে নগরী চক বাজার এলাকায় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়। এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটনের চালিতাতলি এলাকায় এক অটোরিকশা চালককে গুলির ঘটনায় রাজ নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সাবেক অর্থ, পররাষ্ট্র ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং দিনাজপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। পারিবারিক সূত্রে জানা যায় তিনি কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গত 13 দিন ধরে বারডেমের আইসিইউতে ভর্তি ছিলেন। রাতে ধানমন্ডির নিজ বাসার সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। তিনি বিগত সরকার আমলে 2014 থেকে 2019 সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী এবং সর্বশেষ 2024 সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এখন পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
সাতক্ষীরায় রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এখন ধান কাটায় ব্যস্ত কৃষকরা। তবে ফলন ভালো হলেও ধানের বাজার মূল্য নিয়ে রয়েছে অসন্তোষ। কৃষকরা জানান, সবকিছু দাম বাড়লেও বাড়েনি ধানের দাম। এদিকে সরকারিভাবে ধান সংগ্রহ শুরু হলে বাজার মূল্য কিছুটা বাড়বে বলে আশা কৃষি কর্মকর্তাদের। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সাতক্ষীরায় শুরু হয়েছে রোপা আমন ধান কাটা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে বিঘা প্রতি 20 মণ ধান ফলনের আশা কৃষকদের। তবে ফলন ভালো হলেও ধানের বাজার দর কম হওয়ায় হতাশ চাষিরা। বর্তমানে 1200 টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি মণ ধান। গতবার ভালোই লাভবান আছে, বিঘা প্রতি 20 মণ করে ইনশাল্লাহ এবার পাবো। এই চাষবাস করতে গেলে সার মতো কিনতে গেলেও ঋণ হয়ে যেতে হয়, তারপরে আপনার ইনশাল্লাহ মোটামুটি খুব ভালো আছে। আমাদের চাষি মনে করতে হয়, তা করতে হবে, লাভ লস দেখতে গেলে হবে না। ধান মানে জমিতে লাগানো পর্যন্ত 12-13 খরচ হয়। সব জিনিসের দাম বাড়ছে কিন্তু ধানের কোনো দাম বাড়েনি। সরকারিভাবে ধান কেনা শুরু হলে কৃষকদের ক্ষতি পুষিয়ে যাবে বলে মনে করছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষকদের একটা অভিযোগ আছে, আমাদের যে খরচ আছে সেই খরচের তুলনায় ধানের দামটা একটু কম। আমরা বলছি সরকার যখন ধান সংগ্রহ শুরু করবেন তখন সেই দাম এবং ধান উৎপাদনের যে খরচ সেই সমন্বয় করে সরকার দাম নির্ধারণ করবেন, তখন কৃষকরা ভালো দাম পাবেন বলে আমরা আশা করছি। জেলায় এবছর রোপা আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা 2,64,760 মেট্রিক টন, আর চাষ হয়েছে 89,145 হেক্টর জমিতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার অর্থ সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সকল শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ আয়োজন করেছে আবৃত্তিকার অন্বেষণ 2025। উৎসবমুখর পরিবেশে সকাল 9টা থেকে এই প্রতিযোগিতায় অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। টিএসসি প্রাঙ্গণে কাজী নজরুল ইসলাম, কবি জসিমউদ্দিন, কবি সুফিয়া কামাল ও কবি জীবনানন্দ দাশ এই 4টি বুথে দেশের স্বনামধন্য কবিদের লেখা কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা। আগামীকালও দিনব্যাপী চলবে প্রতিযোগিতা। আয়োজকরা জানান, আগামী 13 নভেম্বর টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী 10 জনকে পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এ আয়োজনে কো স্পন্সর মধুমতি ব্যাংক পিএলসি এবং মিডিয়া পার্টনার এডিএন বাংলা। এখন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। তুরস্কের চলমান শান্তি সংলাপের মধ্যে পাক আফগান সীমান্তে সংঘাতে প্রাণ গেছে 5 আফগান নাগরিকের। এতে কমপক্ষে আরও 6 জন আহত হয়েছেন। পাক আফগান সীমান্তবর্তী কান্দাহার প্রদেশের স্পিন বোলদাকে একটি হাসপাতালের চিকিৎসক জানান, নিহত 5 জনের মধ্যে 4 জন নারী এবং 1 জন পুরুষ। তবে সীমান্তের ওপারে পাকিস্তানের কেউ হতাহত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। 2021 সালে তালেবান বাহিনী সরকার প্রতিষ্ঠা করার পর থেকে একসময়ের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের সঙ্গে তিক্ততা শুরু হয় আফগানিস্তানের, এমনকি তলানিতে ঠেকেছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। এখন খেলার খবর। অ্যাঙ্গোলা সফরের জন্য 24 সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। স্পেনে অনুশীলন ও 14 নভেম্বর এই প্রীতি ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে 3 জন নতুন মুখকে ডেকেছেন স্কালোনি। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ওয়াকিন পানশেলি, জিয়ানলুকা প্রেস্তিয়ানি এবং ম্যাক্সিমো পেরোনি। পাশাপাশি ফিরেছেন ভ্যালেন্টিন বার্কো। তবে এই সফরের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে। স্কালোনির দল ঘোষণার কয়েক ঘন্টা আগেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া জানান, তার ও স্কালোনির সিদ্ধান্ত অনুযায়ী দেশের লিগে খেলা কোনো খেলোয়াড়কেই এবার দলে নেওয়া হবে না, যাতে ক্লাবগুলোর ক্ষতি না হয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরও একবার। গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে নানা ষড়যন্ত্র চলছে। 7 নভেম্বরের প্রেরণায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের, জিয়ার সমাধিতে শ্রদ্ধা। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, ভোট নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা স্বৈরাচারের দোসর, মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের।
সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জামাতের। জুলাই সনদের নোট অফ ডিসেন্ট রাখা যাবে না, নাহিদ ইসলাম। বিএনপি ও জামাতের সাথে জোট করবে না এনসিপি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সরকারের সদিচ্ছা নিয়ে শঙ্কা দলটির নেতাদের। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মুখোমুখি না হয়ে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। নির্বাচনের পর সুবিধাজনক সময় গণভোট আয়োজনের পরামর্শ। এবং ঝাঁজ বেড়েছে পেঁয়াজের। কয়েকদিনের ব্যবধানেই কেজিতে দাম বেড়েছে 30 টাকা। দাম নিয়ন্ত্রণে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ মানুষের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।